আগামীকাল অর্থাৎ জুনের 10 তারিখে বাংলাদেশ মুখোমুখি হবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুর এগেনস্টে। এই ম্যাচ নিয়ে যে কি পরিমাণ হাইপ, মানুষজন যে কি পরিমাণ এক্সাইটেড এই ম্যাচ নিয়ে, সেটার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি। কারণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সবগুলো টিকিট সোল্ড আউট। মানুষজন টিকিটের জন্য হাহাকার লাগাই দিছে। আমি লিটারালি নিজেই টিকিট পাই নাই। তাহলে তো বুঝতেছেন যে মানুষ কিরকম পাগলা হয়ে আছে এই ম্যাচটা দেখার জন্য। এই ম্যাচে যে কি পরিমাণ অ্যাটমসফিয়ার তৈরি হবে সেটার প্রমাণ আমরা এর প্রিভিয়াস ম্যাচে দেখে ফেলছি, যেখানে ভুটানের এগেনস্টে আমরা লিটারালি ডমিনেট করে জিতছি। তো সিঙ্গাপুর এগেনস্টে আমাদের ম্যাচটা কিরকম হইতে পারে, সেখানে সেই ম্যাচ নিয়ে আমার কি থট আছে, আমার প্রেডিকশন কি হইতে পারে, আমার প্রেডিক্টেড লাইন আপ কি হইতে পারে, সেটা নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলে। তো প্রথমে আসি আমাদের অপোনেন্ট সিঙ্গাপুরকে নিয়ে। এই সিঙ্গাপুরে কিন্তু প্রথম দল যাদের সাথে আমাদের যে বাংলাদেশ নামকরণ হওয়ার পরে প্রথম আমরা জয় পাইছি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে। তাহলে এরা যে আমাদের জন্য সবসময় স্পেশাল সেটা তো বলা দরকারই পড়ে না। তবে তাদের সাথে যে লাস্ট ম্যাচ আমরা খেলছি মনে 2015 সালে, সেখানে আমরা হারছি। বাট সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের আকাশ পাতাল তফাত আছে, আকাশ পাতাল ব্যবধান। সো আমাদেরকে যে একদম হোপ লুজ করে ফেলতে হবে এমনটাও না, বাট আবার যে ওভার কনফিডেন্ট হয়ে যাইতে হবে এমনও না। সিঙ্গাপুরের প্লেইং এর মাঝখানে সবচেয়ে তাদের যে একটা মোর অ্যাডভান্টেজ, তারা যে সবচেয়ে বেশি পারদর্শী যে জায়গা, সেটা হচ্ছে তাদের অ্যাটাকিং। তাদের খেলাগুলো যদি আপনি লক্ষ্য করেন, আমি সত্যি কথা আমি সবগুলো ম্যাচ দেখি না, বাট যেগুলো আমি দেখছি বা যেসব হাইলাইটসগুলো আমি দেখছি, আমি দেখলাম যে তারা উইং প্লে অনেক ভালো করে উইং দিয়ে অ্যাটাকে যাবে, দেন ক্রস। তারা এরিয়ালি অনেক বেশি ভালো, তারা এরিয়াল প্লেতে অনেক বেশি ভালো। এরিয়াল মানে হচ্ছে কি, তারা যখন বল আকাশে থাকে তখন তারা অনেক বেশি পরিমাণ গোল করে। সো তাদের প্লেইং স্টাইলগুলো খুবই ধরেন কি একদম প্রেডিক্টেড। তারা হচ্ছে কি উইং দিয়ে যাবে, দেন ক্রস করবে। তো এই জিনিসগুলো হচ্ছে তাদের অ্যাটাকিং। বাট আরেকটা জিনিস হচ্ছে কি, তারা মিডফিল্ডে আমাদের থেকে অতটা স্ট্রং না। সো অ্যাটাক তাদেরকে থামাইতে হলে আমাদের যারা ফুল ব্যাক আছে, আমাদের যারা উইং ব্যাক আছে, তাদেরকে অনেক ভালোভাবে পারফর্ম করতে হবে। দেন ফিজিক্যালি তাদেরকে বিট করতে হবে, যাতে তারা যেন হিট না করতে পারে, যেন তারা আকাশে ওঠা বলকে তারা গোলে কনভার্ট না করতে পারে। যাই হোক, এটা গেল তাদের অ্যাটাক। এবার আসি আমাদের অ্যাটাক। এই জায়গাটাতে হচ্ছে আমরা ধরা খাই এবং এই জায়গাটাতে তাদের থেকে আমরা পিছায় আসি। সিঙ্গাপুরের অ্যাটাকাররা যেরকম ফিনিশিং এ ভালো, আমাদের অ্যাটাকাররা ফিনিশিং এ অনেক বেশি দুর্বল, যেটা আমরা ভুটান ম্যাচও দেখছি। কমসে কম 4-5টা গোল আমাদের দেওয়ার কথা ছিল, যেখানে আমরা মাত্র 2টা গোল দিয়েছি। এবার আসে মিডফিল্ডের কথায়। মিডফিল্ডে নিঃসন্দেহে আমরা তাদের থেকে সুপেরিয়র। তাদের থেকে আমাদের মিডফিল্ড আমি মনে করি যে সাউথ এশিয়ার সবচেয়ে বেস্ট মিডফিল্ড, এবং এশিয়ারও 10টা মিডফিল্ড ধরলে আমাদের একটা মিডফিল্ড আপনি বের করতে পারেন। কারণ আমাদের মিডফিল্ডে আছে প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার প্লাস কানাডিয়ান লিগে খেলা প্লেয়ার। তাহলে তো বুঝতে পারতেছেন যে আমরা অলরেডি তাদের থেকে মিডফিল্ডে আগে আছি। অ্যান্ড ডিফেন্স আমি যতটুকু দেখলাম যে তাদের ডিফেন্স এবং আমাদের ডিফেন্স প্রায় সমান কাছাকাছি অবস্থা আছে। তারাও একটু নড়বড়ে, আমরা একটু নড়বড়ে। এটা তো গেল সিঙ্গাপুরকে নিয়ে কথাবার্তা। সিঙ্গাপুরকে আটকানোর জন্য যেটাই করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের যারা ফুল ব্যাক আছে, আমাদের যারা রাইট ব্যাক লেফট ব্যাক আছে, তাদেরকে বেশ ভালো রকমের পারফর্ম করতে হবে। তারা ভালো রকমের একটা দেয়াল তৈরি করতে হবে, যাতে এই যে ক্রসগুলো আসে এগুলো যেন না আসতে পারে। তো এটা গেল হচ্ছে সিঙ্গাপুরকে নিয়ে কথাবার্তা। এছাড়া এর বাইরে কোনো ইনফরমেশন আমি জানি না। আচ্ছা, তাদের একটা প্লেয়ার ইকসান ফান্দি, আমি যদি নাম ভুল করে না থাকি, ইনি অনেক দিন পরে ন্যাশনাল টিমে এসে মালদ্বীপের এগেনস্টে 2টা গোল করছেন। ও আচ্ছা, মালদ্বীপের এগেনস্টে তারা জিতছে, বাট তাদের যখন কিছু ম্যাচ দেখবেন, প্রিভিয়াস কিছু ম্যাচ দেখবেন, সেখানে দেখবেন যে তারা কনসিস্টেন্ট পারফর্ম করতে পারে না। একবার জিততেছে, একবার হারতেছে। তারা নেপালের এগেনস্টে ম্যাচটা হারছে। তার মানে কি, আমরা অবশ্যই তাদেরকে হারাইতে পারবো, বাট এর মানে এই না যে আমি আবারও বলতেছি যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যে তাদের সাথে আমরা জিতবই। এটা গেল হচ্ছে কথা। এটা হচ্ছে অপোনেন্টকে নিয়ে কথাবার্তা এবং অপোনেন্টের শক্তিমত্তা কোন দিকে সেটা। এবার আসে হচ্ছে আমার পছন্দের লাইন আপ। মিতুল মার্মার বড় ভাই হচ্ছেন মারা গেছেন, যার কারণে উনি হয়তো মেন্টালি অতটা স্ট্রং থাকবেন না। বাট এই ম্যাচের জন্য আমি মিতুল মার্মাকে ছাড়া অন্য কাউকে আমাদের যে গোল বা রক্ষার দায়িত্ব সেটা আমি দিতে পারতেছি না। এটা আমার পার্সোনাল লাইন আপে। সো আমার পছন্দের গোলকিপার থাকবেন অবশ্যই মিতুল দা গোলকিপার মার্মা, উনি থাকতেছেন। রাইট ব্যাক পজিশনে আমি কাকে রাখতে চাইতেছি, দেখেন আমি আগেই বলছি যে তারা উইং দিয়ে অনেক ভালো গেম প্লে করতে পারে। তার মানে কি, আমাদের যারা রাইট ব্যাক বা লেফট ব্যাক আছে তাদেরকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে। এবং ভুটান ম্যাচে তাজউদ্দিন যেভাবে গেমগুলো খেলছে, সে যেভাবে বলগুলো হোল্ড করছে, যেভাবে সে অ্যাটাকের দিকে গেছে, তার খেলা দেখার পর আমি
একদম মানে 100% শিওরিটির সাথে আমি তাকেই রাইট ব্যাকে দেখতে চাচ্ছি। সো আমার রাইট ব্যাকে আমি তাজউদ্দিনকে রাখবো, এবং আমাদের যে ডিফেন্সিভ ডু আছে, যে ডিফেন্ডার দুইজন, সেটা অবশ্যই তারিক এবং তপু বর্মন। এই দুইজনকে আমি আমার ডিফেন্ডার হিসেবে দেখতেছি বা মেইন সেন্টার ব্যাক হিসেবে দেখতেছি। এবার আসেন হচ্ছে লেফট ব্যাক পজিশন। এই পজিশনটাই কিন্তু আমি সবচেয়ে বেশি কনফিউজড, কারণ লাস্ট ম্যাচে সাদউদ্দিন খেলছেন এবং উনি কিন্তু অতটাও খারাপ খেলেন নাই। হয়তো বা এটা ভুটান দেখে, ভুটান আমাদেরকে অতটা অ্যাটাক করতে পারে না দেখে আমাদের ডিফেন্ডাররা অনেক বেশি হচ্ছে ফ্রিডম পেয়ে গেছিল, তারা অতটাও মানে এটাকে কি বলে যে অনেকটা বাধার সম্মুখীন তারা হয় নাই, অতটা বিপদের সম্মুখীন হয় না, যার কারণে সাদউদ্দিন ওই দিন ভালোই খেলছে। সো আজকেও আমার কাছে মনে হচ্ছে যে সাদউদ্দিনকেই হচ্ছে হ্যাবিয়ার ক্যাবরেরা মাঠে নামাবেন। তবে ওনার জায়গায় যদি ইসা ফয়সালও খেলে আমার কাছে মনে হয় যে ওইটা বেটার হবে, কারণ আমি বলছি তো যে আজকে তাদেরকে একটু ফিজিক্যালি আমাদেরকে ডমিনেট করতে হবে। সো এই জায়গাটাতে হচ্ছে আমি একটু কনফিউজ আছি। এবার আসেন ফরমেশন অনুযায়ী, আমাদের ফরমেশন থাকার কথা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা খেলি 4-2-3-1, আমরা ডাবল পিভটে খেলবো। এবং আজকে ডাবল পিভটে আমাদের সাথে কে থাকবে? রাইট সাইডে থাকবে হচ্ছে কি আমাদের হামজা চৌধুরী, এবং লেফট সাইডে থাকবে হচ্ছে সমিত আমাদের হয়ে ডেবিউ করবেন। সো এই দুজনের ডাবল পিভট আমি এখানে দেখতেছি, এবং অ্যাটাকিং মিডফিল্ডার এটা হচ্ছে আরেকটা পজিশন যেখানে হচ্ছে আমি একটু কনফিউজ। সো তার আগে বলে নি হচ্ছে আমাদের যে লেফট উইং আর রাইট উইং এ যারা খেলবে তারা। রাইট উইং এ অবশ্যই রাকিব হোসেনকে ভুটান ম্যাচে খেলানো হয়েছে নাম্বার 9 পজিশনে, যেখানে সে অতটাও ভালো খেলতে পারে নাই। সো তাকে আমি চাই যে তার ন্যাচারাল পজিশন, তাকে সে যে রাইট উইং এ খেলে সেখানে তাকে খেলানো হোক। সো যাতে সে তার যে ন্যাচারাল গেম প্লেটা আছে সেটা আমাদেরকে ভালো করে দেখাতে পারে, সে ক্রসগুলো করতে পারে, আমাদের যারা বাকি অ্যাটাকার আছে তারা যেন কিছুটা সুফল পায়। তো তাকে নাম্বার 9 পজিশনে না গিয়ে আমি চাইবো যে তাকে রাইট উইং এ খেলানো হোক। এবং লেফট উইং এ অবশ্যই ফাহমিদুল ইসলাম, তার যে পরিমাণ পেস, তার যে পরিমাণ ড্রিবলিং, এইটা কিন্তু আমাদের সাউথ এশিয়ান ফুটবলে সচরাচর দেখা যায় না। সো সিঙ্গাপুরকে যদি একদম ধরেন বিপদের সম্মুখীন করতে হয়, তাদেরকে যদি পরীক্ষায় ফেলতে হয়, তাহলে আমাদেরকে ফাহমিদুলকে আমরা লেফট উইং এ থাকতেই হবে। সো এটা তো গেল। এখন লাস্ট ম্যাচে আমাদের রাইট উইং এ খেলছে হচ্ছে কাজেম শাহ আমাদের রাইট উইং এ খেলছে, বাট এখন যদি আমি রাকিব হোসেনকে যদি আমি রাইট উইং এ খেলাই, তাহলে ওনাকে কোথায় খেলাবো? এখন ওনাকে খেলানোর জন্য উনি সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলেন, বাট ওনাকে আমি একটু সামনে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে আমি তাকে খেলাতে চাইবো। এখন যদি উনি না খেলে, আমার দ্বিতীয় পছন্দ থাকবে হচ্ছে শেখ মোরসালিন। সো এটা হচ্ছে আমাদের যে অ্যাটাকিং লাইনে আছে। এবং লাস্টে হচ্ছে কি আমাদের নাম্বার 9 পজিশন। আলামিন যখন লাস্ট ম্যাচে সে যখন সেকেন্ড হাফে আসছে, সে কিন্তু তার যাচ্ছে নাইছে, এবং সে যে এরকম প্রেশার নিতে পারবে, এরকম অ্যাটমসফিয়ার নিতে পারবে, সেটা সে দেখাইছে। এবং তার ভালো ভালো কিছু সুযোগ সে করছিল। ইভেন একটা সুযোগ শেখ মোরসালিন যদি গোলটা কনভার্ট করতে পারতো, তাহলে সে হয়তো তার প্রথম ডেবিউতে সে একটা অ্যাসিস্টও পেয়ে যেত। সো আমি চাইবো যে নাম্বার 9 পজিশনে আমাদের হচ্ছে আলামিন খেলুক। আমাদের অ্যাটাকিং লাইনে অনেক বেশি গোল মিস করে, যার কারণে আমরা ইন্ডিয়া ম্যাচও জিততে পারিনি। সো আজকে আমি চাইবো যে এরকম, মানে নেক্সট ম্যাচে আমি চাইবো হচ্ছে এরকম একটা লাইন আপ থাকুক। তো আপনি আপনার পছন্দের লাইন আপ আমাকে জানাতে পারেন। এবার আসছে হচ্ছে প্রেডিকশনের কথায়। অবশ্যই সিঙ্গাপুর আমাদের থেকে র্যাঙ্কিং অনেক আগানো, বাট রিসেন্টলি আমাদের টিমে যে ইনক্লুশন হয়েছে সেগুলোর পর অবশ্যই এই ম্যাচে এবং স্ট্যাটিস্টিক্যালি আমি যেটা বুঝতেছি যে সিঙ্গাপুর থেকে আমরা একটু হলে আগে আছি। এবং আমি ম্যাচের রেজাল্ট যদি বলেন, আমি 2-1 ধরে নিতে, 2-1 আমি ধরে নিচ্ছি, কারণ আমাদের অ্যাটাকাররা অনেক বেশি গোল মিস করে। যদি গোলগুলো কনভার্ট করতে পারে, আমরা হয়তো আরো গোল দিতে পারবো। বাট এখন আমি ধরে নিলাম হচ্ছে কি 2-1, যেখানে বাংলাদেশ 2-1 গোলে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর এগেনস্টে জিতবে। আর এই ম্যাচটা জেতা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের কাছে অনেক দিন পর সুযোগ আসছে এরকম একটা ম্যাচ জিতে এশিয়ান কাপে খেলার। সো এই ম্যাচটা হারলে আমাদের জন্য অনেক পিছিয়ে যাইতে হবে। সিঙ্গাপুর অনেক ভালো টিম, বাট আমাদের টিমের প্রতি আমাদের কনফিডেন্ট আছে, বাট আবার ওভার কনফিডেন্ট হয়ে যায় না যে আমরা জিততেছি, দেখছে? ঠিক আছে। সো আন্ডারডগ হিসেবে খেলেন, বাংলাদেশ যখন আন্ডারডগ হিসেবে খেলে তারা অনেক ভালো খেলে, এবং আমি এটাই চাইবো যে আমরা এই টিমটাকে নিয়ে আমরা যাই, এবং আমার পছন্দের লাইন আপ অনুযায়ী যদি যাই, আমি মনে করি যে আশা করি অনেক ভালো একটা টিম খেলতে পারবে। সো আপনার প্রেডিকশন জানাতে পারেন, আপনার কি মতামত সেটাও জানাতে পারেন, এবং হোপ করেন যে বাংলাদেশ যেন এই ম্যাচটা জেতে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।